সবকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল স্বয়ম্বর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রীর জন্য স্বয়ম্বর কাঁদতে থাকে আর বলে এফআইআর করেছে। জগদ্ধাত্রীর জীবনটা তো নষ্ট হয়ে গেল। কি কৌশিকীও কান্নায় ভেঙে পড়ে, কি করবে বুঝতেই পারে না। স্বয়ম্বর সাধুদাকে কল করে বলতে থাকে, স্যার জগদ্ধাত্রী বিপদের মধ্যে আছে স্যার। এরপর স্বয়ম্বর সমস্ত কিছু খুলে বলবে থাকে ও বেঁচে আছে কিন্তু ও মৃত্যুর মতো আছে। এর মধ্যে কিছু একটা ঘটেছে স্যার। প্রবিতা ব্রেন সার্জারি করে জায়গায় এমন একজন ঢুকে কিছু একটা করে দিয়েছে স্যার। স্যার আপনি এক্ষুনি ফোর্স বাটন। দেখা যাবে সাধুদা তার ডিপার্টমেন্টের লোকজন নিয়ে চলে আসে। স্বয়ম্ভু সমস্ত কিছু খুলে বলতে থাকে। তারপরে দেখা যাবে ওটি থেকে জগদ্ধাত্রীকে বাহিরে নিয়ে আসে। আর তখন জগদ্ধাত্রীর কোনো ডক্টর বলতে থাকে ওনাকে এখন ৭২ ঘন্টার জন্য অবজারভেশনে রাখা হবে। জগদ্ধাত্রীর এই অবস্থা দেখে কৌশিকী মুখার্জি তো নিজেকে কিছুতেই কন্ট্রোল করে রাখতে পারে। তখন বলে প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন, আটকাবেন, জগদ্ধাত্রীকে এক্ষুনি নিয়ে যেতে হবে। এই বলে জগদ্ধাত্রীকে নিয়ে চলে যায়। পর মিস্টার প্রমিতাকে জিজ্ঞেস করছে যে ওনারই তো ব্রেন সার্জারি করা ছিল। আর তখন বলে আচ্ছা বলুন তো আমাকে ব্যাপারটা ঠিক কি ঘটেছে। প্রমিতা তখন বলতে থাকে আসলে আমি কিছু বুঝতে পারছি না, কিছু জানি না। যখনই আমি ওটিতে যাব বলে রেডি হচ্ছিলাম তখনই মাথায় কিছু একটা ভারী এসে পড়েছিল। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার কিছুই মনে নেই। বলে তারপর বলতে থাকে যে আসলে তারপর ওই নার্সটা আমাকে দেখেছে। এরপর আমাকে জ্ঞান ফিরালেন। তারপর আপনাদেরকে খবর দিল। এরপর কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না। বলতে থাকে কিন্তু ওটিতে আপনার জায়গায় যে ছিলেন তিনিই তো সার্জারিটা করলেন। তখন বলে হ্যাঁ উনিই তো করেছে। তখন বলতে থাকে আসলে যিনি সার্জারি করে তিনি স্পেশাল ব্রেন সার্জারি করে থাকেন। ডিপার্টমেন্টের লোক এসে সাধুদাকে বলতে থাকে স্যার সিসিটিভি ফুটেজে আমরা যতটুকু দেখতে পেলাম যে ততটুকু আমরা রেকর্ড করে নিয়েছি। মহিলা যিনি কিনা ওটিটা করেছেন তাকে প্রথমেই দেখা যাচ্ছে না স্যার। ভিড়ের মধ্যে চেনা যাচ্ছে না। তবে উনি যখন রুম থেকে বের হয়েছে তখন থেকে আমরা আবার দেখি। তারপর ওনাকে চেনা গেল না। উনি ওটির দিকে চলে গেলেন। তখন বলে ডক্টর বলে ধরে নিয়ে যায় যে উনি একজন ডক্টর। তখন সেই ডক্টর বলতে থাকে না উনি শুধু একজন ডক্টর নন, ওনাকে একজন বিশেষজ্ঞ বলা যেতে পারে। বলে তার মানে উনি এমন একটা চিন্তা ভাবনা নিয়ে এসেছিলেন যাতে জগদ্ধাত্রীর এই অপারেশনটা ফেল হয়, যাতে ওর ব্রেন সার্জারি সুসম্পূর্ণ না হয়, যাতে ও মারা যেতে পারে। তখন স্বয়ম্বর ডক্টর প্রমিতাকে জিজ্ঞেস করতে থাকে আচ্ছা ডক্টর ও আবার সুস্থ হবে তো, আগের মতো কথা বলতে পারবে তো, মানে হাত পা নাড়াতে পারবে? তখন সেই ডক্টর বলতে থাকে আসলে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না। এখন ডক্টর গুহুর মুখ থেকে আমি যতটুকু শুনি ভেরি ডিফিকাল্ট, কারণ যেই সার্জারির জন্য ওপেন করে থাকুক না কেন সে কিন্তু মাস্টার বি। স্বয়ম্বর বলে আচ্ছা সেরকম ডক্টর কি এই শহরে আছে? আর তখন ডক্টর গুহু বলতে থাকে অনেক আছে। সাধুদা বলে মহিলা ডক্টর আছে? মিস্টার গুহু তখন বলতে থাকে যে সেটা খোঁজার দায়িত্ব হচ্ছে আপনার, আমাদের নয়। ঠিক তখনই কৌশিকীর মা আসে আর এসে বলতে থাকে স্বয়ম্বর মাঝখানে এসে কথা বলার জন্য সরি, কিন্তু বলছি যে কি বেবি খুব কাঁদছে। আপনারা বলেছিলেন যে জগদ্ধাত্রীকে ৭২ ঘন্টার জন্য অবজারভেশনে রাখবেন, কিন্তু বলছিলাম কি বেবিকে কোনো রকম ভাবে কি জগদ্ধাত্রীর কাছে নেওয়া যাবে? আর তখন মিস্টার গুহু বলে না এটা কিছুতেই হতে পারে না, নেওয়া যাবে না তো। এখন স্বয়ম্বরকে বলতে থাকে আচ্ছা স্বয়ম্বর বাচ্চাটা তো খুব কাঁদছে, যাও না তুমি বাচ্চাটার কাছে। আর এদিকে কৌশিকী তো মেডিকেলের সমস্ত ফর্মালিটি সমস্ত কিছু দেখছে। স্বয়ম্বর তখন সেই বাচ্চাটির কাছে যায় আর গিয়ে তখন কাঁদতে থাকে আর বলতে থাকে যে তোর মা জানিস কতটা লড়াই করেছে, অনেক লড়াই করেছে, বেনারসে গেছিল আর গিয়ে আমাকে কিভাবে বাঁচিয়েছে সমস্ত কিছুই মনে করতে থাকে। তারপরে দেখা যাবে স্বয়ম্বর মনে পড়ে যায় ওখানে তো মিটারটা ছিল, হ্যাঁ আমাকে ওইখানে যেতে হবে। এরপরে বাড়িতে চলে যায় আর গিয়ে সেই মিটারটা ভিতরে জগদ্ধাত্রী যা রেখেছিল রেকর্ড করে সমস্ত কিছুই শুনতে থাকে। আর সেখানে জানতে পারে মেহেন্দি সবকে বলছিল বেনারসে গঙ্গায় জগদ্ধাত্রী মুখার্জির অস্থিটা বিসর্জন দিতে যাবে স্বয়ম্বর মুখার্জি। আর জগদ্ধাত্রী তো মুখার্জি অলরেডি শেষ, তার অস্থিটা বিসর্জন দিতে গিয়ে সারা জীবনের মতো গঙ্গায় ভেসে যাবে উৎসব মুখার্জি। আর রাস্তাটাও ক্লিয়ার হয়ে যাবে। এদিকে বাকি থাকবে কৌশিকী মুখার্জি, আর কৌশিকী মুখার্জিও সেখানে যাবে। এরপর কৌশিকী মুখার্জিকেও একদম সরিয়ে দেওয়া হবে। সমস্ত শুনে অবাক হয়ে যায় স্বয়ম্ভর। তারপরে দেখা যায় উৎসব আর মেহেন্দিকে ডেকে আনে আর তখন সেই রেকর্ডটা উৎসবের কানে মেহেন্দির কানে হেডফোন দিয়ে শোনাতে থাকে। শোনার পর তো খুব বেশি ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে গেলে তখন বলতে থাকে জানিস তোদের এখন কি অবস্থা হতে পারে, এই যদি স্টেটমেন্টটা জগদ্ধাত্রী তুলে ধরতো, ওই কোর্টের মধ্যে হাজির করতো, থানায় দিত, তাহলে এই একটা স্টেটমেন্টে তোদের অনেক বড় শাস্তি হতে পারতো। কিন্তু না, জগদ্ধাত্রী এটা করলো না। কেন করলো না? ও
ও চায় পরিবারের সবাই একসাথে থাকুক, একসাথে মিশে থাকুক। তার জন্য এত বড় অন্যায় করেও পার পেয়ে গেছিস তোরা। শুধুমাত্র জগদ্ধাত্রী ক্ষমা করে দিয়েছে তোদেরকে। তোরা জগদ্ধাত্রীর এত বড় ক্ষতি করতে গিয়েছিলি, কি করে তোরা এটা করতে পারলি? এই বলে অনেক কথাই বলতে থাকে। আর তখন ও কি দোষ করেছিল? ও শুধু পরিবারের বউ হতে চেয়েছিল। ও শখ ছিল যে এই পরিবারের বউ হয়ে থাকবে, সাধারণভাবে সবার মতো বউ হয়ে থাকবে আর সবার সাথে একসাথে বসবাস করবে। এটাই কি তার দোষ? এরপর আরো অনেক কথাই বলতে থাকে উৎসব আর মেহেন্দিকে ভয় দেখাতে থাকে। তারপরে দেখা যাবে চলে এসেছে বৌদিহি মুখার্জি। এসেই তখন বলতে থাকে যে স্বয়ম্ভ, ওদেরকে ক্ষমা করে দাও বাবা, আরেকবার ক্ষমা করে দাও। তারপরে দেখা যাবে স্বয়ম্ভ বৌদিহি মুখার্জির কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে ক্ষমা, হ্যাঁ ক্ষমা তো করে দিয়েছি, শুধুমাত্র জগদ্ধাত্রীর জন্য। জগদ্ধাত্রী ক্ষমা করে দিয়েছে বলে, কিন্তু এরপর যদি আরো কোনো সময় দুর্গা মুখার্জির দিকে হাত তোলে, দুর্গা মুখার্জির দিকে চোখ রাঙিয়ে তাকায়, ক্ষতি করতে যায়, তাহলে কিন্তু লাস্ট বার বলছি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না, একদম শেষ করে দেব। এটা নিয়ে যদি আমি এখন পুলিশের কাছে যাই না, আমি যদি এখন আইনের কাছে যাই, তাহলে তোদের কি শাস্তি হবে সেটা তোরা খুব ভালো করেই বুঝতে পারছিস। এই বলে আরো অনেক কথাই স্বয়ম্ভ রেগে বলতে থাকে। তারপর বৌদিহি মুখার্জি বলতে থাকে বাবা, এবারের মতো ক্ষমা করে দাও, এই ভুলটা আর ওরা কখনোই করবে না। তখন বলতে থাকে এই তো বললাম, আমার মেয়ের দিকে যদি চোখ রাঙিয়েও তাকায় না, ক্ষতি করতে যায় না, তাহলে কিছুতেই ছাড়বো না। এবার আমার মেয়ে দুর্গা মুখার্জির জন্য অন্তত হলেও আমি তোদেরকে ছেড়ে দিলাম। জগদ্ধাত্রী তো তোদেরকে একটা সামান্য কেস দিয়েছে, তার জন্য তোরা ছাড়া পেয়ে গিয়েছিস, বেল পেয়ে গেছিস, পর কিন্তু আর সেটা হবে না। এই বলে সেখান থেকে স্বয়ম্ভ চলে যেতে লাগে। যখনই বাহিরে যায় তখন কাকনের সাথে দেখা হয়ে যায়। কাকন কিছু একটা বলতে চায়, স্বয়ম্ভ তখন বলে কি ব্যাপার কাকন, তুমি কিছু বলবে? আর তখনই কাকন ইশারা দিয়ে বুঝিয়ে এদিকে স্বয়ম্ভর এই সমস্ত কথা শুনে মেহেন্দি উৎসব খুব বেশি ভয় পেয়ে যায়। এদিকে কাকন বুঝাতে থাক জগদ্ধাত্রীর বেবিটাকে বাড়িতে আনার জন্য। তারপরে স্বয়ম্ভ বুঝতে পারে আর বলে স্বয়ম্ভ বলে তোমার বোন দুর্গাকেও আমি আনতে যাচ্ছি, আর জগদ্ধাত্রীকেও আনতে যাচ্ছি। ওই যে গেট, ওই গেট দিয়েই আসবে ও, আর সেখান থেকেই বরণ করে নিবে, ঠিক আছে? বলে কাকনকে জড়িয়ে ধরে আর বলে জগদ্ধাত্রী চেয়েছিল সবাইকে ভালো রাখবে, সবাই যেন ভালো থাকে, তাই ভালো থেকো। পরে দেখা যাবে স্বয়ম্ভ হসপিটালে চলে যায়, আর এদিকে উৎসবও হসপিটালে চলে আসে রাতের অন্ধকারে। তারপর দেখা যায় উৎসব আস্তে আস্তে করে জগদ্ধাত্রীর বেডে চলে যায়, আর যখনই জগদ্ধাত্রীর বেডে এদিকে শুয়ে থাকে স্বয়ম্বর, আর এদিকে গিয়ে থাকে সাধুদার ডিপার্টমেন্টের লোকজন। যখনই জগদ্ধাত্রীর বেডে গিয়ে সেই সাদা কাপড় দিয়ে ঢাকা কাপড়টা উঠাতে যাবে, ঠিক তখনই দেখতে পায় স্বয়ম্ভকে দেখে তো চমকে যায় উৎসব। আর তখন স্বয়ম্ভ টর্চ লাইটটা দেয় উৎসবের মুখে আর বলে কি ব্যাপার উৎসব মুখার্জি, তুমি এখানে কেন এসেছো? এখানে জগদ্ধাত্রীকে মারতে, এরপর পালিয়ে যেতে লাগলে। ঠিক তখনই সাধুদা ধরে ফেলে আর বলে আরে কি হচ্ছে এসব, এভাবে আপনারা আমার রাস্তা কেন বন্ধ করছে? তখন বলে কাকে দেখতে এসেছিলি উৎসব মুখার্জি? জগদ্ধাত্রী এখানে শুয়ে আছে, তাকে শেষ মারটা তুই মারবি, তার জন্য ভেবেছিলি তো? উৎসব তখন বলে না না, আমি তো জগদ্ধাত্রীর কাছে এসেছি, কি মারতে আসিনি। আর তখন সাধুদাকে বলে সাধুদা ওকে সার্চ করুন। আর যখনই সার্চ করে তখন দেখতে পায় কোনো অস্ত্রই তার কাছে নেই। তারপরেই দেখা যাবে উৎসব তো অনেক রেগে যায়, আর রেগে গিয়ে বারবার করে জিজ্ঞেস করতে থাকে উৎসবকে বল কিসের জন্য এসেছি? জগদ্ধাত্রীকে মারতে এসেছিলি? এত কিছুর পরেও তুই মারতে এসেছিলি? এই সমস্ত বলে বারবার করে জিজ্ঞাসাবাদ করলে উৎসবও তখন রেগে যায়। রেগে গিয়ে স্বয়ম্বর কলারে ধরে, আর তখন স্বয়ম্বর রেগে যায়। দুজনে মিলেই অনেক তর্কাতর্কি করতে থাকে, কিন্তু উৎসব কোনো রকম ভাবেই স্বীকার করে না। এদিকে স্বয়ম্বর বলে আমি জানি তুই আমার জগদ্ধাত্রীকে মারতেই এসেছিলি। কেন এসেছিস বল, কেন এসেছিস? কিন্তু কোনো রকম ভাবে কোনো কথাই উৎসব বলছে না। তারপরে দেখা যাবে উৎসবের ফোন করেছে বৌদিহি মুখার্জি। ফোনটা রিসিভ করলেই বৌদিহি মুখার্জি তখন বলতে থাকে কিরে উৎসব, তোর কিছু হয়েছে? তুই কি ঠিক আছিস? ওখানে গিয়েছিস ঠিকঠাক মতো? জগদ্ধাত্রীর সাথে দেখা হলো তোর? আর তখনই বলে মাম্মি আমি কি দেখবো, কি আমি তো এখানে এসেছি, কেউ বিশ্বাসই করতে চাইছে না যে আমি জগদ্ধাত্রীর সাথে দেখা করতে এসেছি, সবটা ঠিক করতে চাই, আমি জগদ্ধাত্রীর সাথে দেখা করে ক্ষমা চাইতে চাই। বলে কি বলছো কি? আচ্ছা ফোনটা দাও, তুমি ও স্বয়ম্বর কাছে দাও। এরপর স্বয়ম্বর কাছে ফোন দিলে বলতে থাকে বাবা ওকে আমিই পাঠিয়েছি, আসলে ও খুব কান্নাকাটি করছিল তো, ওর বেশি ভয় পেয়ে গেছিল, তার জন্য জগদ্ধাত্রীর সাথে ক্ষমা চাইতে গিয়েছি। স্বয়ম্বর তখন বলে আপনি সত্যি বলছেন? তখন বলে হ্যাঁ আমি তো একজন মা, আমি মিথ্যে বলবো? সত্যি বলছি, তুমি না বাবা ওকে ছেড়ে দাও। আর বাড়িতে তোমার মেয়ে রয়েছে তো, তোমার জন্য কাঁদছে, পাশে কৌশিকই রয়েছে, কিন্তু ওর মাও নেই পাশে, বাবাকে তো খুঁজছে। আর তখন বলে আমার মেয়ে হ্যাঁ বাড়িতে রয়েছে, আমি আসছি, এখনই আসছি। এই বলে ফোনটা রেখে কি উৎসব বলতে থাকে একসময় তো আমার প্রেমিকা ছিল, মুখ সামলে কথা বল, ও তোর বউ আমার স্ত্রী।